বার্ন ইনস্টিটিউটে বোন নাজিয়ার পর না ফেরার দেশে পাড়ি জমালেন ভাই নাফি। উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ হয়ে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিল নাফি। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৩২ জন। মঙ্গলবার রাত 12:15টার দিকে মারা যায় নাফি। প্রথম শ্রেণীর শিক্ষার্থী নাফির শরীরের ৯৫% দগ্ধ হয়েছিল বলে জানায় চিকিৎসক। এর আগে সোমবার রাত ৩টার দিকে মারা যায় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী তার বড় বোন নাজিয়া। তার শরীরেরও প্রায় ৯০% দগ্ধ ছিল। উত্তরার কামারপাড়া এলাকায় নাজিয়ার পাশেই নাফিকে দাফন করা হবে বলে জানিয়েছে স্বজনরা। খুব দ্রুত তাকে উত্তরায় দাফনের ব্যবস্থা করা হচ্ছে। এই নাজিয়াকেও উত্তরায় দাফন করছে, পাশাপাশি ভাই বোন দুজনকে ওখানে দাফন করা হবে। উত্তরা স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধদের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রেহান। ৩২ জনের মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। নাফি মারা গেলেন রাতে। এখন কি অবস্থা, সর্বশেষ পরিস্থিতি, কতজন আরো সংকটাপন্ন অবস্থায় আছেন, আইসিইউতে কতজন আছেন, ভেন্টিলেশনে কতজন আছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন আমাদের। দেখুন, রাত ১টার সময় স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটি তালিকা পাঠানো হয়েছে। যেই তালিকায় তারা এখন পর্যন্ত বলছেন ২৯ জন নিহতের খবর। যদিও গতকালকেই কিন্তু বিমান বাহিনীর প্রধান এবং আইসপিআর থেকেই জানানো হয়েছিল যে এই সংখ্যাটি ৩১। তারপরে মধ্যরাতে আরও একজন মারা যায়, যার ফলে সে সংখ্যাটি ৩২ হয়েছে। তাদের যে পরিসংখ্যান মন্ত্রণালয়, সেই পরিসংখ্যান বলছে যে এখনও এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৪৩ জন রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে গতকালকে জানানো হয়েছিল যে ৪ জন আইসিইউতে এবং ২ জন ভেন্টিলেশনে রয়েছেন এবং এইচডিইউতেও ছিলেন ১৫ জন। সব মিলিয়ে সেই সংখ্যাটি যেহেতু একজন মারা গেছে, তারপরে সেই সংখ্যা যে ৪৩ জন এখনো রয়েছে, তাদের অনেকের অবস্থায় কিন্তু আশঙ্কাজনক বলছিলেন চিকিৎসকরা। যদিও আজকে এখন পর্যন্ত গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলা হয়নি এবং যেই পরবর্তী যেই আপডেট যেটি গতকালকেও ২বার দেওয়া হয়েছে, আজকে সেটা এখন পর্যন্ত দেওয়া হয়নি। কিছুক্ষণ পরে হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা দেখেছি গতকালকেও প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী ছিলেন ডাক্তার সাইদুর রহমান, তিনি ২ দফা গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, তথ্য জানিয়েছেন। এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়নি কখন সেই তথ্য জানাবেন। আমরা ভিতরেও প্রবেশ করতে পারি না, কারণ ভিতরে আসলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ আপাতত নিষেধ রয়েছে। গতকালকে রাত ১১টার দিকে সিঙ্গাপুর থেকে যেই বিশেষায়িত দল আসার কথা ছিল, তারা কিন্তু এসে পৌঁছেছেন। তবে তারা কি ইতিমধ্যেই হাসপাতালে এসছেন কিনা বা হাসপাতালে আসলেও বা না আসলেও এখানে যারা চিকিৎসক রয়েছেন তাদের সঙ্গে ইতিমধ্যেই কথা বলার বা যোগাযোগ করা শুরু করেছেন কিনা, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য এখন পর্যন্ত গণমাধ্যমকে জানানো হয়নি। তবে গতকালকে রাতের বেলা এসছেন এটি নিশ্চিত, এবং তারা যে বৈঠক করবেন, বৈঠক করে কি পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া হবে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এবং এরই মধ্যে যেমনটি আগেও জানিয়েছিলাম যে এই হাসপাতালের সকলের ছুটি কিন্তু বাতিল করা হয়েছে। যে সাপ্তাহিক ছুটি থাকে একদিন, সেটির সঙ্গে অন্যান্য যে সকল ছুটি, সকলকেই কিন্তু এখানে চিকিৎসা কার্যক্রম যাতে চলতে পারে ঠিক মতো সেই জন্য আসতে বলা হয়েছে। রক্তের একটি ব্যাপার গতকালকে থেকে আমরা দেখেছিলাম, রক্তের যে বিষয়টি সেটি হচ্ছে আপাতত বাইরে থেকে কোনো রক্ত লাগছে না। গতকালকে কি তালিকা করা হয়েছে, সেই যদি কারো রক্ত লাগে সেক্ষেত্রে সেই তালিকা ধরে ধরে সেই রক্তগুলো সংগ্রহ করা হবে বলে কিন্তু জানানো হয়েছিল। সব মিলে বলা যায় এখন পর্যন্ত ৩২ জন নিহতের সংখ্যা আমরা পেয়েছি এই হাসপাতালে, ৪৩ জন, এবং সব মিলিয়ে মন্ত্রণালয়ের যে তথ্য সেই তথ্য অনুযায়ী ৬৭ জন এখনো বিভিন্ন হাসপাতালে তারা কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। জাতীয় বার্ন ইনস্টিটিউটের সামনে থেকে সর্বশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রেহান। মাইলস্টোন স্কুলের শিক্ষক মাহরিন চৌধুরী শিক্ষার্থীদের কাছে ছিলেন মায়ের মতো আপন। নিজের জীবন বাজি রেখে বাঁচিয়েছেন অনেককে, কিন্তু শেষ পর্যন্ত তার নামও উঠেছে মৃতের তালিকায়। তার মৃত্যু কাঁদিয়েছে স্বজন, শিক্ষার্থী ও অভিভাবকদের। সোমবার দুপুরে যুদ্ধবিমান আছড়ে পড়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। ভয়াবহ আগুনে ক্লাসরুমে আটকা পড়ে অসংখ্য শিক্ষার্থী। এগিয়ে যান শিক্ষক মাহরিন চৌধুরী। কয়েকজনকে বাঁচাতে পারলেও ঝুঁকিতে পড়ে তার নিজের জীবন। আগুনে ঝলসে গেলে দ্রুত তাকে নেওয়া হয় রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে, কিন্তু শেষ পর্যন্ত বাঁচতেই পারেননি মাহরিন। আমি হয়তো বাঁচব না, তোমার সাথে আমার এই শেষ দেখা, তুমি আমারে ক্ষমা করে দিও। এই ভাই তো সে একজন নারী হিসেবে খুব স্ট্রং মাইন্ডেড ছিল। সে শেষ মুহূর্তে বুঝতে পারছিল যে সে আর ক্যাম্পব্যাক করবে না। বাচ্চাদের প্রতি তার যে একটা মমত্ববোধ ছিল, যেটা আসলে নজির হয়ে থাকবে আমাদের সবার কাছে। সকল শিক্ষক এবং শিক্ষিকাদের
তার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। অভিভাবক ও পরিচিতজনরা বলছেন তিনি সাহস দেখিয়েছেন বলেই বেঁচে গেছে কয়েকজন শিক্ষার্থী, জীবন দিয়ে স্থান করে নিয়েছেন সবার হৃদয়ে। অনেক সময় অনেক সন্তানের জন্য মা জীবন দেয়, কিন্তু অন্যদের সন্তানের জন্যও যে আরেকজন মা হিসেবে আবির্ভূত হয়ে জীবন দিবেন, আসলে এটা আমাদের ভাষা বা কোনো কিছুর মধ্যে প্রকাশ করার মতো নেই। তবে আমরা বলবো যে আসলে মেহরিন যদি চলেছে আমাদেরকে পৃথিবীতে মা জাতির যে সম্মান, শিক্ষকের যে সম্মান, উনি আসলে জীবন দিয়ে সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। সোমবার রাতে হাসপাতাল থেকে মরদেহ নেওয়া হয় উত্তরার বাসায়। সেখান থেকে মঙ্গলবার দুপুরে নীলফামারীতে গ্রামের বাড়িতে পৌঁছালে তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্যের। শিক্ষক মাহরিন চৌধুরী সহ শিক্ষার্থীদের মৃত্যুতে স্তব্ধ গোটা দেশ। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মঙ্গলবার উত্তরায় বিমান বিধ্বস্তের দুর্ঘটনাস্থলের তথ্য সংগ্রহ করেছে বিমান বাহিনী, ফায়ার সার্ভিস ও সিআইডি ক্রাইম সিনের সদস্যরা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর উত্তরা থেকে যোগ দিয়েছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, এখন সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? বিভিন্ন বাহিনীর সদস্যরা আলামত সংগ্রহ করেছেন, তারা কি আনুষ্ঠানিকভাবে কিছু জানিয়েছেন কিনা? স্কুল কর্তৃপক্ষের কারোর সঙ্গে যোগাযোগ হয়েছে কিনা? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু এখন পর্যন্ত আমরা আসলে কোনো সাড়া পাইনি। বিশেষ করে আজকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনের যে পরিস্থিতি আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রবেশাধিকার সংরক্ষিত, অর্থাৎ শুধুমাত্র যারা এই স্কুলের শিক্ষক শিক্ষিকা বা কলেজের শিক্ষক শিক্ষিকা রয়েছে তারাই প্রবেশ করতে পারছেন, এছাড়া অন্য কাউকেই কিন্তু আর আজকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা এরকম একটি পরিস্থিতি দেখতে পাচ্ছি। এবং যখন এখান দিয়ে স্কুল শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক শিক্ষিকারা ভিতরে ঢুকছিলেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কেউই কিন্তু এখন পর্যন্ত আসলে আমাদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হয়নি। অর্থাৎ স্কুলের পক্ষ থেকে যে আনুষ্ঠানিক কোনো বক্তব্য বা কোনো স্টেটমেন্ট কোনো কিছু কিন্তু আমরা এখন পর্যন্ত পাইনি। আমরা একটু যদি জানিয়ে রাখি, আমরা সকাল থেকে এখানে দেখতে পাচ্ছি যে এই স্কুলের বা এই কলেজের যারা সাবেক শিক্ষার্থী রয়েছেন তাদের মধ্যে দু একজন এসেছেন, এবং অভিভাবক এবং আশেপাশের স্থানীয় যারা রয়েছেন উৎসুক জনতা যা বলা চলে, তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা স্কুলের সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবি দাবা জানাচ্ছেন। অনেকেই বলছেন যে এখন পর্যন্ত স্কুলের কর্তৃপক্ষ কোনো ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেনি, যারা আহত হয়েছে সেসব নিয়েও কিন্তু তারা প্রশ্ন তুলছেন। এরকম পরিস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে স্বাভাবিকভাবে বলা যায় যে আজকে এখন পর্যন্ত মাইলস্টোনের ভেতরে ঢোকা বা বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের নিষেধাজ্ঞা বা প্রবেশাধিকার যে সংরক্ষিত ব্যবস্থা সেটা আমরা দেখতেই পাচ্ছি। গতকালকে সিআইডি, বিমান বাহিনী এবং ফায়ার সার্ভিস এই পুরো ক্রাইম সিনের আলামতটি সংগ্রহ করেছে, তারা সংগ্রহ করেছে এবং যে ভাঙা অংশ অর্থাৎ বিমানের যে বিধ্বস্ত অংশ সেটাও অনেকটাই সরিয়ে নেওয়া হয়েছে বলে কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি। অর্থাৎ এই যে বিমান দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণটি কি, কেন এমন দুর্ঘটনা হলো সেটি হয়তো আর কয়েকদিন পরে জানা যাবে, যখন ব্ল্যাক বক্স পাওয়া যাবে বা ব্ল্যাক বক্সের তথ্য জানা যাবে। তার আগ পর্যন্ত কিন্তু আসলে কি হয়েছিল, এক্স্যাক্টলি কি ঘটনা ছিল, কেন এরকম একটি মর্মান্তিক দুর্ঘটনা হলো, এতগুলো শিশুর জীবন গেল, সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত আসলে অনেকটাই বলা চলে যে কারণ কিন্তু আসলে এখনো জানা যায়নি। শুধুমাত্র এতটুকুই জানা যাচ্ছে, এতটুকুই দেখা যাচ্ছে যে একটি বিমান দুর্ঘটনায় অনেকগুলো শিশু আহত। বনি, একটা জিনিস একটু জানতে চাই, যাদের পরিচয় শনাক্ত করা যায়নি তাদের কি ডিএনএ পরীক্ষার বিষয়ে কোনো কিছু তথ্য পাওয়া গেছে? ডিএনএ পরীক্ষার জন্য এখন পর্যন্ত যে আনুষ্ঠানিক কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়নি। আমরা যতটুকু জানি যে ডিএনএ যাদের মরদেহ শনাক্ত করা যায়নি, বিশেষ করে সিএমএইচ এ 4টি মরদেহ রয়েছে যাদের আসলে শনাক্ত করার মতো কোনো উপায় নেই ডিএনএ টেস্ট ছাড়া, সেগুলো ডিএনএ টেস্ট করা হবে। কিন্তু আনুষ্ঠানিক যে কার্যক্রম সেটি কিন্তু এখনো শুরু হয়েছে বলে আমরা জানি না, বা আমরা এখনো এরকম কোনো তথ্য পাইনি। ধন্যবাদ। মাইলস্টোন কলেজের স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী বনি ইবনে কামাল। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় প্রাণহানির শিকার পরিবারগুলোর পাশে রয়েছে জানিয়ে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং প্রতিটি সংকটকে সংহতি নিয়ে মোকাবেলা করতে হবে।
মঙ্গলবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি আহ্বান জানান। বলেন, জাতির এই শোকের সময়ে গণতন্ত্রপন্থী সহযোদ্ধাদের শান্ত থাকতে হবে। বিভেদমূলক সংঘাত বন্ধ করতে আত্মসংযমের উপর ভিত্তি করে একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তার অভিযোগ, নিষিদ্ধ ছাত্র সংগঠনের কিছু সদস্য জনতা ও পুলিশের মধ্যে উত্তেজনা সৃষ্টির পাশাপাশি সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে। এদেরকে দেশের শোকাবহ মুহূর্তকে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। নিহতদের সঠিক হিসাব ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করতে আহ্বানও জানান তাদের। উত্তরায় বিধ্বস্ত বিমানটিতে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দুর্ঘটনায় হতাহতদের জন্য মিলাদ ও দোয়া মাহফিল শেষে কথা বলেন তিনি। আর দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহত ও নিহতদের স্মরণে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি। এ সময় ঢাকার মতো এমন জনাকীর্ণ শহরে কিভাবে প্রশিক্ষণ বিমান চালানো হয় তা নিয়ে প্রশ্ন তোলেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক ব্যবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে। এই বিষয়গুলি এখানে কোনো ব্যক্তিগত, কোনো সমষ্টিগত না, এটা জাতিগত, সমষ্টিগত। নয়াপল্টনে মেডিকেল টিমের মাধ্যমে রক্তদান কর্মসূচির আয়োজন করে যুবদল। রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। বিমানের কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা, কতদিন আগের বিমান, সেটাকে কেন অনুমতি দেওয়া হলো, এই প্রশ্নগুলো মানুষের মনে মনে। তো সুতরাং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটি উচ্চ পর্যায়ের তদন্ত টিম করে সেটিকে তার আসল সত্য খুঁজে বের করা। তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বিভিন্ন হাসপাতালে যুবদল ছাত্রদলের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানায় যুবদল নেতারা। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান গতকালকে ঘটনার অব্যবহিত পরেই বিএনপির দায়িত্বশীল সকল লেভেলে তিনি ফোন করেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় এক সপ্তাহের মধ্যে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের আইডি কার্ডে বাবা মা বা অভিভাবকের ফোন নম্বর ও রক্তের গ্রুপ যুক্ত করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহের মনসুরের বেঞ্চ এ আদেশ দেয়। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত প্রত্যেকের পরিবারকে ৫ কোটি ও আহত প্রতি ব্যক্তিকে ১ কোটি টাকা কেন দেয়া হবে না তা জানাতে রুলও দেয় আদালত। রাজধানীর দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনায় সুপ্রিম কোর্টের এক আইনজীবীর জনস্বার্থে দায়ের করা রিটের শুনানি শেষে এসব নির্দেশনা ও রুল দেয় আদালত। আমরা বলেছি হাইলি এক্সপিরিয়েন্সড এবং যারা এই এক্সপার্টাইজ যাদের আছে তাদের মাধ্যমে একটি কমিটি করে এটা তদন্তের ব্যবস্থা গ্রহণ করার জন্য বলেছি এবং এটা উচ্চ পর্যায়ের একটা টিম গঠন করা হবে। আমরা বলেছি যে ১ সপ্তাহের মধ্যে এই কমিটিটা করার জন্য এবং আদালত সেটা আমাদের সাথে এগ্রি করেছে। উপদেষ্টারা দায়িত্ব নিয়ে কাজ করলে সচিবালয়ে পরিস্থিতি সামলানো যেত বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। কিছু উপদেষ্টার দায়িত্ব জ্ঞানহীন আচরণ নিয়েও অভিযোগ করেন তিনি। মঙ্গলবার রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ। সচিবালয়ের ঘটনায় সরকারের আরও ভালো ভূমিকা থাকতে পারত বলেও মন্তব্য করেন তিনি। মাইলস্টোনের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানিয়ে দ্রুত এগুলো বাস্তবায়নের দাবি নাহিদের। রাত ৩টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে শিক্ষা উপদেষ্টার সমালোচনা করেন তিনি। জরুরি পরিস্থিতিতে উপদেষ্টাদের সমন্বয় নেই বলে আক্ষেপ করেন নাহিদ। যে শিক্ষা সচিব যাকে আজকে প্রত্যাহার করা হলো, তার যে ব্যর্থতা আছে এটা তো আজকে গতকালকে ইস্যুতে প্রমাণ হয়েছে এরকম না। এর আগে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় আন্দোলন
দেখেছি উনি এই পরিস্থিতি ট্যাকেল করতে পারে নাই, এবং এই ধরনের আমলারা কিন্তু সরকারকে আরো বিপদে ফেলতেছে এবং জনগণের যে দাবি দেওয়া সেই দাবি দেওয়া পূরণের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। ফলে সেই প্রশাসনিক ব্যর্থতা রয়েছে। এই গোপালগঞ্জে সহিংসতার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা। নিরীহ মানুষকে হয়রানি বন্ধের আশ্বাসও দেন তিনি। মঙ্গলবার গোপালগঞ্জে যান দুই উপদেষ্টা। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীদের হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শন করেন তারা। 16 জুলাই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা করে আওয়ামী লীগ সমর্থকরা। দফায় দফায় সংঘর্ষে নিহত হয় 5 জন। ক্ষতিগ্রস্ত হয় জুলাই স্মৃতিস্তম্ভ, সভাস্থল, পুলিশ সুপারের কার্যালয় ও কারাগার সহ বিভিন্ন স্থাপনা। ক্ষয়ক্ষতির পরিস্থিতি দেখতে মঙ্গলবার গোপালগঞ্জে যান সেতু উপদেষ্টা ফয়জুল কবির খান এবং বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পরে সংবাদ সম্মেলনে ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দেন সেতু উপদেষ্টা। নিরীহ কাউকে হয়রানি না করার নির্দেশনা দেন তিনি। জেনারেলি একটা নির্দেশ দেওয়া হয়েছে যে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হবে না, এবং আমরা এগুলো পর্যালোচনা করব। জেলা প্রশাসকের কার্যালয়ে আইন শৃঙ্খলা বাহিনী, সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে মত বিনিময় করেন দুই উপদেষ্টা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শেরপুরের 5টি নদী প্রতি বছরের বর্ষায় ভয়ঙ্কর রূপ নেয়। ঢলের পানিতে হঠাৎ করে নদীর পানি বেড়ে প্লাবিত হয় আশেপাশের জনপদ। এই 5টি নদীর মধ্যে মহারশী ও সোমেশ্বরী নদীতে নেই পানি প্রবাহ পরিমাপের জন্য কোনো স্কেল বা স্বয়ংক্রিয় সতর্ক ব্যবস্থা। এ কারণে ওইসব এলাকায় ফসল এবং জানমালের ক্ষতি হয় বেশি। এলাকাবাসীর দাবি, নদীর পানির স্রোত সময় মতো জানতে পারলে এই ক্ষতি হবে অনেক কম। ভারত সীমান্ত ঘেঁষা পাহাড়ি জনপদের জেলা শেরপুরের গুরুত্বপূর্ণ 2 নদী মহারশী ও সোমেশ্বরী। ঢল ও ভারী বৃষ্টিপাতের ফলে প্রতি বছর বর্ষায় নদী দুটির পানি হঠাৎ বেড়ে ভয়ঙ্কর রূপ ধারণ করে। এ সময় নদীপাড়ের গ্রাম প্লাবিত হয়ে ফসল ও জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি, এলাকার ক্ষয়ক্ষতি কমাতে নদী দুটিতে পানি পরিমাপের যন্ত্র, স্কেল বা স্বয়ংক্রিয় সতর্কবার্তা বসানোর প্রয়োজন। আমাদের এই পানির যখন বৃদ্ধি হয় তখন আমরা বিপদের সম্মুখীন হই। এই নদীর কোনো পানি মাপার কোনো তো যন্ত্র নাই, যন্ত্র থাকলে আমরা মাল সামানা সরাই নিয়ে যেতাম, কিন্তু পানির পরিমাপ বুঝতে পারি না যে কতক্ষণ কোন সময় কতটুকু পানি আছে। পরিমাপের যন্ত্র ছাড়া হঠাৎ পানি বৃদ্ধি সম্পর্কে জনগণকে সতর্ক করাটা কঠিন হয় বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। পানির রিডিংটা আমরা জানতে পারি না, সেক্ষেত্রে আমাদের প্রস্তুতির একটু সমস্যা হয়ে থাকে। সেজন্য আমরা পানি উন্নয়ন বোর্ডকে ইতিমধ্যে বিষয়টি অবহিত করেছি এবং তারা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যত দ্রুত সম্ভব এখানে পানি মাপার জন্য স্কেলের ব্যবস্থা করবেন। তবে পরিমাপ যন্ত্র বসানোর বিষয়ে ইতোমধ্যে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই নদীগুলো হচ্ছে ফ্ল্যাশি রিভার, মানে খুব দ্রুত হচ্ছে পানি বৃদ্ধি পায়। এই জন্য আমরা গত মাসের 16 তারিখে আমরা হচ্ছে এই দুটি নদীতে গেজ স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পত্র প্রেরণ করেছে এবং তারা আশ্বস্ত করেছেন যে অতি শীঘ্রই গেজ স্থাপন করবেন। দ্রুতই নদী দুটিতে পানি প্রবাহ পরিমাপের যন্ত্র বসাবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা নদী তীরের বাসিন্দাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। উদ্বোধনের 1 বছর পেরিয়ে গেলেও মাগুরায় চালু হয়নি প্রবীণ নিবাস। ভবন থাকে তালাবদ্ধ, অত্যাধুনিক আসবাব পড়ে আছে অব্যবহৃত অবস্থায়। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচ করে কেনা ফিজিওথেরাপি মেশিনও কাজে আসছে না। সমাজসেবা কর্মকর্তারা বলছেন, প্রকল্পের কাজ শেষে বুঝিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। প্রবীণ, এতিম ও বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য মাগুরায় নির্মাণ করা হয়েছে প্রবীণ নিবাস ও এতিমখানা ভবন। প্রকল্পের কাজ শেষ হয় 2024 সালের জুনে। সমাজসেবা অধিদপ্তর ও প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট বাস্তবায়ন করেছে প্রকল্পটি, কিন্তু উদ্বোধনের পর এটি ট্রাস্টকে বুঝিয়ে দেওয়া হলেও এখনও চালু হয়নি। ভবনটিতে আছে 50 জন প্রবীণ এবং 50 জন এতিম শিশুর আবাসনের ব্যবস্থা। তাদের ব্যবহারের জন্য কেনা হয় কোটি টাকার অত্যাধুনিক আসবাব। প্রবীণদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কোটি টাকা খরচে কেনা হয়েছে ফিজিওথেরাপি মেশিন। অনেক বৃদ্ধা আছে হয়তো এখানে জানে না বা সেইভাবে সঠিকভাবে পরিচালনা করা হয় না, তার কারণেই হয়তো বৃদ্ধা এখানে পৌঁছাচ্ছে। এত বছর পরে আছে এই জিনিসটা চালু হোক, এই বৃদ্ধাশ্রম চালু হলে পারে ভালো হবে। প্রকল্প পরিচালক জানিয়েছেন, কাজ শেষ হওয়ার পর প্রফুল্ল প্রতিভা ট্রাস্টকে ভবনটি হস্তান্তর করা হয়। এখন তারাই এটি দেখাশোনা করছেন।
40,000 স্কয়ার ফিটের দুটি ভবন বাউন্ডারি সহ একটি ঘাট বাঁধাই রয়েছে। পরবর্তীতে তারা প্রফুল্ল প্রতিভা ট্রাস্ট তাদের 25 আসন প্রবীণ নিবাস এবং 25 আসন এতিমখানা তারা সে জায়গা সেটা পরিচালনা করবে। তবে ভবনটি চালুর ক্ষেত্রে নানা সীমাবদ্ধতার কথা জানিয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান। কাজ চলছে, সরকারি কাজটুকু হয়ে গেছে, কিন্তু আপনি বুঝেন তো একটা বিল্ডিং হয়ে গেলে সেখানে উঠতে কিছু জিনিস লাগে না, রান্নাঘর তৈরি করতে হয়, তারপরে তার রেলিংটা রয়ে গেছে নিচু, যে প্রতিবন্ধীরা আসবে রেলিংতে পড়ে যাওয়ার মতো, রেলিংটা ঠিক করতে হবে। মাগুরা জেলা সদর থেকে প্রায় 10 কিলোমিটার দূরে প্রফুল্ল প্রতিভা প্রবীণ নিবাস। 40,000 বর্গফুটের দুটি 5 তলা ভবন নির্মাণে খরচ হয়েছে 28 কোটি 19 লাখ টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনে আবারও পরিকল্পনা কমিশনের প্রস্তাব দিয়েছে বিপিসি। সংস্থাটি বলছে প্রকল্পে প্রায় $350 কোটি খরচ হবে, যার $100 কোটি যোগান দেবে বিপিসি। বাকি অর্থ ঋণ হিসেবে আসবে সরকারি তহবিল থেকে। বিপিসি বলছে উন্নত প্রযুক্তির দ্বিতীয় রিফাইনারিতে পরিশোধিত জ্বালানি তেল হবে আন্তর্জাতিক মানের। দেশে বার্ষিক জ্বালানির চাহিদা 65 লাখ টন, এর মধ্যে প্রায় 50 লাখ টনই ডিজেল। 15 লাখ টন তেল পরিশোধন করা হয় একমাত্র রাষ্ট্রীয় রিফাইনারিতে। চট্টগ্রামে 1968 সালে স্থাপিত ইস্টার্ন রিফাইনারির আয়ু শেষ হয়েছে কমপক্ষে 2 দশক আগে। নিয়মিত সংস্কার করেই চলছে পরিশোধন, দক্ষতা কমায় বেড়েছে খরচও। 2010 সালে বছরে 30 লাখ টন পরিশোধন ক্ষমতার দ্বিতীয় ইউনিট নির্মাণের উদ্যোগ নেয় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। তখন ব্যয় ধরা হয় 13,000 কোটি টাকা। অর্থায়ন সহ নানা জটিলতায় কয়েক দফা ব্যর্থ হয় সরকারি অনুমোদন প্রচেষ্টা। সম্প্রতি 42,000 কোটি টাকার সংশোধিত প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে পরিকল্পনা কমিশনে। সেখানে 1 বিলিয়ন মতো প্রোভাইড করবে আমাদের বিপিসির নিজস্ব অর্থ আছে, আমরা সংস্থান রেখেছি। বাকিটা 2.2 বিলিয়ন বা 2.5 বিলিয়ন যেটা হচ্ছে আসলে বাইরে থেকে আসতে হবে। আমরা খুবই তাড়াতাড়ি চাচ্ছি, সরকার বিশেষ করে খুব তাড়াতাড়ি এটা হোক, মানে এটার যেহেতু চাহিদাটা প্রয়োজন, খুবই যত তাড়াতাড়ি শুরু করা যাবে তত আমাদের ইকোনমির জন্য ভালো। বিশ্বে জ্বালানি নিরাপত্তায় বড় নিয়ামক রিফাইনারি শিল্প। সরবরাহ সংকটে পরিশোধিত ডিজেলে গুনতে হয় অতিরিক্ত দাম। বিপিসি বলছে রিফাইনারির দ্বিতীয় ইউনিট অর্থ সাশ্রয়ে ভূমিকা রাখবে। এই রিফাইনারিটা যখন হবে তখন আমাদের যে এখন বর্তমানেরটা আছে 1.5 মিলিয়ন প্রতি বছর রিফাইন করে, এটাও কিন্তু ইউরো 5 স্ট্যান্ডার্ডে চলে যাবে। এটাও আপনার তার মানে আমি নতুন 3 মিলিয়ন এবং এটা 1.5, দ্যাট ইজ আমি নতুন প্রোডাক্ট পাবো, একেবারে কার্বন খুবই কম। এদিকে রিফাইনারির ভবিষ্যৎ বাড়তি সক্ষমতা বিবেচনায় নিয়ে গভীর সমুদ্র থেকে পাইপলাইনে জ্বালানি তেল খালাসের এসপিএম প্রকল্প বাস্তবায়ন কাজ শেষ হয়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।